আসসালামু আলাইকুম। আজকের BCS এর লিটারেচার অংশের প্রথম লেকচারে আমরা অথর্স অফ ডিফারেন্ট লিটারেরি এজেস অ্যান্ড দেয়ার ওয়ার্কস নিয়ে আলোচনা করব। আমরা বিভিন্ন যে লিটারেরি এজগুলো আছে সেগুলোর নামগুলো শিখব অ্যান্ড সেই বিভিন্ন এজগুলোতে কোন অথরগুলো কোন লেখকগুলো পপুলার ছিল, কিসের জন্য তারা লিখতেন, কি বিষয় নিয়ে লিখতেন সেগুলো নিয়ে আলোচনা করব। অ্যান্ড আমরা ওল্ড ইংলিশ অ্যান্ড মিডল ইংলিশ এই পিরিয়ডটা যেটা ছিল সেই পিরিয়ডটা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। তাছাড়া বাকি যে লিটারেরি এজগুলো আছে সেগুলোর বিস্তারিত আলোচনা কিন্তু আমাদের পরবর্তী ভিডিওগুলোতে থাকবে। কিন্তু আজকের ক্লাসে আমরা বিভিন্ন লিটারেরি এজ নিয়ে কথা বলবো এবং ওল্ড অ্যান্ড মিডল ইংলিশের উপর ফোকাস করব। সো আমরা বেশি দেরি না করে একটু কুইকলি আমাদের যে বিভিন্ন এজগুলো আছে ইংলিশ লিটারেচারে সেই এজগুলো নিয়ে কথা বলি। একদম প্রথমে তো আমাদের ওল্ড ইংলিশ পিরিয়ড ছিল, যেটা 450 থেকে 1066 AD পর্যন্ত ছিল। সেটা হচ্ছে ইংলিশের মোটামুটি একদম প্রথম যেই পিরিয়ড থেকে ইংলিশে লেখা শুরু হয়েছে বা ইংলিশের সূত্র হয়েছে, সেই পিরিয়ডটা আর্লিয়েস্ট নোন পিরিয়ড ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ড। এরপরে আসে মিডল ইংলিশ পিরিয়ড, এরপরে আসে রেনেসা সম্পর্কে আমরা অনেকেই জানি যে এই পিরিয়ডটাতে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে ওল্ড ইংলিশ এবং মিডল ইংলিশ পিরিয়ডের থেকে অনেক ধরনের ভিন্ন কিছু আইডিয়াস তৈরি হয়, ভিন্ন কিছু আইডিয়াস পপুলার হয়। এই কারণে কিন্তু এই পিরিয়ডটাকে রেনেসা বলে। রেনেসা শব্দটার অর্থই হলো কিন্তু রিবার্থ অথবা রিনিউয়াল, মানে আগে যে আইডিয়াগুলোর উপর বিশ্বাস করা হতো সেই আইডিয়াগুলো থেকে একটু ভিন্ন আইডিয়া তৈরি হয়, একটু ভিন্ন বিলিভস, ভিন্ন আইডিয়াগুলো আসে। সো সে কারণে এই পিরিয়ডটাকে রেনেসা বলা হয়। রেনেসা কিন্তু শুধুমাত্র একটা সিঙ্গল পিরিয়ড না, এর মধ্যে কিন্তু অনেক ডিফারেন্ট পিরিয়ডস থাকে, যেমন এলিজাবেথিয়ান পিরিয়ড, জ্যাকোবিয়ান পিরিয়ড, ক্যারোলিনিয়ান পিরিয়ড এবং কমনওয়েলথ পিরিয়ড। আর আমরা প্রত্যেকটা বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব না, কিন্তু আমাদের ফিউচার যে ভিডিওগুলো আছে এই সিরিজে সেই ভিডিওগুলোতে কিন্তু প্রত্যেকটা পিরিয়ড নিয়ে আলাদা আলাদা করে আলোচনা হবে। কিন্তু সবগুলো এজেস কিন্তু এখানেই শেষ না। এরপরে আসে নিও ক্লাসিক্যাল পিরিয়ড, যেখানে রিস্টোরেশন আসে, অগাস্টান পিরিয়ড আসে, এজ অফ সেন্সিবিলিটি ওর এজ অফ জনসন আসে। সো রিস্টোরেশন কেন বলা হয় বা নিও ক্লাসিক্যাল কেন বলা হয়, রাদার নিও ক্লাসিক্যাল বলা হয় কারণ এখানে কিছু নতুন এবং কিছু পুরানো দুটোরই কিছু মিল থাকে এই পিরিয়ডটার মধ্যে, যে কারণে এটাকে রিস্টোরেশনও বলে। আগের কিছু আইডিয়াসগুলোকে রিস্টোর করা হয়, রিস্টোরেশন। কিন্তু নিও ক্লাসিক্যাল মানে এটা ক্লাসিক্যাল বাট আবার একটা নতুনত্বও আছে এটার মধ্যে, এই জন্য নিও ক্লাসিক্যাল। অগাস্টান অ্যান্ড এজ অফ সেন্সিবিলিটি তো আছেই। অ্যান্ড রোম্যান্টিক পিরিয়ডের মধ্যে দেখা যেত যে অনেক বেশি নেচার, অনেক বেশি আপনি রোম্যান্টিক পিরিয়ডের যখনই কোনো লিটারেচার পড়বেন, সেটা পোয়েট্রি হোক বা সেটা নভেল হোক, আপনি দেখবেন যে ওখানে খুব একটা নেচারের প্রতি লাভ, নেচারের প্রতি অ্যাফেকশন, এটা খুবই ক্লাসিক একটা ক্যারেক্টারিস্টিক রোম্যান্টিক পিরিয়ডের লেখাগুলোর মধ্যে। এরপরে আমরা মুভ অন করবো হলো ভিক্টোরিয়ান পিরিয়ড, এডওয়ার্ডিয়ান পিরিয়ড, জর্জিয়ান পিরিয়ড এবং পোস্ট মডার্ন পিরিয়ড। পোস্ট মডার্ন পিরিয়ডটা কিন্তু এখনকার পিরিয়ডই। আমাদের এখন যেই ধরনের লেখাগুলো আছে, যেই ধরনের লিটারেচার আমরা পড়ি সেগুলোকে পোস্ট মডার্ন পিরিয়ড বলে। ভিক্টোরিয়ান, এডওয়ার্ডিয়ান আর জর্জিয়ান পিরিয়ডের মধ্যে কিন্তু যা যা ফিচার্স আছে বা যা যা ক্যারেক্টারিস্টিক আছে এগুলো সবগুলোই কিন্তু আমরা ভবিষ্যতের কয়েকটা সিরিজে বা ভবিষ্যতের কয়েকটা ভিডিওতে এই সিরিজের মধ্যেই আলোচনা করব। আচ্ছা, সো আমরা এখন ওল্ড ইংলিশ পিরিয়ড এবং মিডল ইংলিশ পিরিয়ডের একটু ডেপথে যাওয়ার চেষ্টা করবো। আজকের ভিডিওতে কিন্তু মূলত আমরা ওল্ড ইংলিশ পিরিয়ড অ্যান্ড মিডল ইংলিশ পিরিয়ড নিয়ে আলোচনা করব। সো ওল্ড ইংলিশ পিরিয়ড ইজ দ্য আর্লিয়েস্ট পিরিয়ড অফ ইংলিশ। মানে আমরা যদি ইংলিশের একটা হিস্ট্রি ট্রেস করি তাহলে কিন্তু ওল্ড ইংলিশ পিরিয়ড হচ্ছে দ্য পিরিয়ড যখন ইংলিশে লেখালেখি শুরু হয়। দ্যাটস দ্য সোর্স। 450 থেকে 1066 AD পর্যন্ত এই পিরিয়ডটা চলে। এই পিরিয়ডটাকে ইন্টারেস্টিংলি শুধু ওল্ড ইংলিশ পিরিয়ডই কিন্তু বলে না, এটাকে অ্যাংলো স্যাক্সন পিরিয়ডও বলা হয়। ওল্ড ইংলিশ দ্য আর্লিয়েস্ট ফর্ম অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আমি যেটা আপনাদেরকে একটু আগেই বললাম যে ইংলিশের যদি একটা হিস্ট্রি আমরা বের করি তাহলে একদম আর্লিয়েস্ট যেই ফর্মটা আপনারা পাবেন, আপনারা ওরকম কোনো লেখা যদি পড়ে থাকেন, কবিতা যদি পড়ে থাকেন বা নভেল অর এনিথিং, তাহলে দেখবেন যে তখনকার ইংলিশ কিন্তু এখনকার ইংলিশের সঙ্গে মিলে না, অনেক ভিন্ন। আবার কিছু কিছু জিনিস মিলেও। সো ইটস ভেরি ইন্টারেস্টিং। আপনারা আগের ওল্ড ইংলিশ পিরিয়ডের যদি কোনো লেখা পড়তে চান, আমরা এই ভিডিওতে একটু পরে কিন্তু অনেক ধরনের লেখা নিয়ে আলোচনা করব, তো সেগুলো একটু পড়ে দেখতে পারেন। ইটস দ্য আর্লিয়েস্ট ফর্ম অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইট ওয়াজ স্পোকেন অ্যান্ড রিটেন ইন অ্যাংলো স্যাক্সন ব্রিটেন। সো আপনাদের মনে হয়তো বা এই প্রশ্ন আসতেই পারে যে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড কেন বলা হয় এটাকে। এই যে যেই টার্মটা আছে অ্যাংলো স্যাক্সন, এটা হলো
জার্মান কিছু রিজনের কিছু সেটলার্স আছে, অ্যাংলন অ্যান্ড স্যাক্সনি। এই যে সেটলার গুলো আছে তারা কিন্তু ব্রিটেনে এসেছিল রোমান এম্পায়ারের ফলের পরে, মানে রোমান এম্পায়ারের যখন ফলটা ঘটে তখন কিন্তু জার্মান কিছু রিজন অ্যাংলন অ্যান্ড স্যাক্সনি এখান থেকে কিছু সেটলাররা এসে ব্রিটেনে সেটেল করে। এটা ঘটে হলো অ্যারাউন্ড 410 এডির দিকে। অ্যান্ড এই যে ওরা আসে, ওদের এই আসার সাথে কিন্তু অনেক ধরনের চেঞ্জেস অ্যাসোসিয়েটেড ছিল, অনেক ধরনের লজ এ চেঞ্জেস আসে, অনেক ধরনের কালচার বিলিফস এ চেঞ্জেস আসে। সো ওরা মূলত যেটা হয় আর কি, যখন অন্য জায়গার সেটলার একটা জায়গায় আসে, দে ব্রিং দেয়ার বিলিফস উইথ দেম, দে ব্রিং দেয়ার কালচার উইথ দেম। সো ওই টাইমটাতে অনেক ধরনের চেঞ্জেস হয় ব্রিটেনে। দিস ওয়াজ অলসো ক্লোজলি রিলেটেড টু দ্য ফল অফ দ্য রোমান এম্পায়ার। যেই টাইমে রোমান এম্পায়ার ফল করে সেই টাইমে এই সেটলাররা আসে। অ্যান্ড এই পিরিয়ডটাকে অনেক সময় কিন্তু অনেক হিস্টোরিয়ানরা দেখবেন ডার্ক এজেস নামেও তারা এই পিরিয়ডটাকে রেফার করে, কারণ এই যেই ইনভেশনটা ছিল অ্যাঙ্গল অ্যান্ড স্যাক্সনি থেকে যেই সেটলাররা আসলো, এসে যে ইনভেট করলো ব্রিটেনে, ওই টাইম পিরিয়ডটাতে আসলে কি কি ঘটে ওই তথ্যগুলো সব জায়গায় রেডিলি অ্যাভেলেবল না, সব জায়গায় কিন্তু পুরো বিস্তারিত তথ্য আপনারা পাবেন না। এই কারণেই এই যে সোর্সেস যে রেয়ার, এই কারণে কিন্তু এই টাইমটাকে ডার্ক এজেসও বলা হয়ে থাকে। অনেক সময় দেখা যায় অ্যাকচুয়ালি রিসেন্ট টাইমসে অনেক সময় আপনারা দেখবেন যে হয়তোবা ডার্ক এজেস না বলে অনেক হিস্টোরিয়ানরা এটাকে আর্লি মিডল এজেসও বলে অথবা আর্লি মিডিয়েভাল পিরিয়ডও বলে, কারণ এই পিরিয়ডটা ঠিক পরপরই কিন্তু আমরা যে ওল্ড অ্যান্ড মিডল ইংলিশের কথা পড়েছি একদম শুরুতে এই ক্লাসের, সেই মিডল যেই পিরিয়ডটা থাকে সেই মিডল পিরিয়ডের অনেকগুলো ক্যারেক্টারিস্টিক কিন্তু এই পিরিয়ড থেকেই শুরু হতে থাকে, পুরোপুরি আসে না, শুরু হতে থাকে। এই কারণেই এই পিরিয়ডটাকে কিন্তু আর্লি মিডল এজেস অথবা আর্লি মিডিয়েভাল পিরিয়ডও অনেক হিস্টোরিয়ানরা বলে। সো এখন আমরা যাব হলো কিছু ডিটেলসে যে এই যে পিরিয়ডটা আছে ওল্ড ইংলিশ পিরিয়ড, এখানে ফেমাস পোয়েটস কারা কারা ছিলেন। সো এখানে প্রথমত একদম আমাদের আর্লিয়েস্ট নোন যদি আমরা ইংলিশ পোয়েটের কথা বলি তাহলে সে ছিল ক্যাডমান। অ্যাংলো স্যাক্সন যুগের মিল্টন নামে সে পরিচিত। কেন সে অ্যাংলো স্যাক্সন যুগের মিল্টন নামে পরিচিত এটা আমরা একটু পরে শিখবো। জেনেসিস, ক্যাডমানস হাম, এগুলো হচ্ছে তার লেখা কিছু গ্রন্থ। কিনেওয়ালফ was another famous poet of this era, and জুলিয়ানা তার খুবই খুবই বিখ্যাত একটা কাব্য, আমরা জুলিয়ানা সম্পর্কেও একটু পরে বিস্তারিত আলোচনা করব। সেন্ট বিড দ্য ভেনারেবল, ecclesiastical history of the English people, এই বইটা তিনি লেখে। এই বইটা হলো কিছু রিলিজিয়াস হিস্ট্রি সম্পর্কিত বই। সো এটা নিয়েও আমরা একটু পরে আলোচনা করছি। অ্যান্ড কিং অ্যালফ্রেড দ্য গ্রেট, হি ওয়াজ অলসো সামটাইমস রিগার্ডেড অ্যাজ দ্য ফাউন্ডার অফ ইংলিশ প্রোজ। কেন এটা নিয়েও আমরা একটু পরে আলোচনা করছি। সো আমরা প্রথমে ক্যাডমান নিয়ে কথা বলি। ক্যাডমান ছিল ইংরেজি সাহিত্যের আদি কবি। আমি একটু আগে আপনাদেরকে যেটা বললাম যে আমরা যদি একদম আর্লিয়েস্ট হিস্ট্রির একদম আর্লিয়েস্ট পয়েন্টে চলে যাই, ইংলিশের হিস্ট্রির অবভিয়াসলি, সো সেই পয়েন্টে কিন্তু হি ওয়াজ দ্য আর্লিয়েস্ট নোন পোয়েট। তার আগের কোনো পোয়েটকে এখন পর্যন্ত কিন্তু চিহ্নিত করা হয়নি। সো ক্যাডম্যানকে ইংরেজি সাহিত্যের আদি কবি বলা হয়। হি ওয়াজ দ্য আর্লিয়েস্ট পোয়েট, ফার্স্ট নোন পোয়েট ইন ইংলিশ লিটারেচার। তাকে অনেক সময় ফাদার অফ ইংলিশ সেক্রেড সংও বলা হয়, কারণ ক্যাডম্যানের যা যা তিনি লেখেন বা যা যা তিনি রচনা করেন এগুলো ধরেন অনেক ক্ষেত্রেই দেখা যেত যে একটা রিলিজিয়াস টেক ছিল। আমরা ওর কিছু লেখা নিয়ে একটু পরেই আসছি, কথা বলছি। সো ওর ম্যাক্সিমাম লেখায় কিন্তু বেশ একটা মানে হেভি একটা রিলিজিয়াস ইনফ্লুয়েন্স ছিল, অ্যান্ড এই কারণেই দেখা যেত। অ্যান্ড হোয়াট এভার হি রোট দেয়ার ওয়াজ আ সিং সং নেচার টু ইট অ্যাজ ওয়েল। কারণ আমরা এই যে জেনেসিস, এক্সোডাস, জুডিথ, এগুলো যদি আপনারা কখনো একটু পড়ার সময় পান তাহলে দেখবেন যে ইটস অনেক লেন্দি ওয়ার্কস, অ্যান্ড এগুলো দেখা যেত অ্যাংলো স্যাক্সন ভাষাতেই রচনা করা হয়। অ্যান্ড দ্যাটস লাইক অফকোর্স দি ওল্ডেস্ট ফর্ম অফ ইংলিশ, অ্যান্ড এই জন্যই তাকে দেখা যায় যে অনেক সময় অ্যাংলো স্যাক্সন যুগের মিল্টন বলা হয়। কারণ আমি আপনাদেরকে একটু আগেই বললাম যে ক্যাডম্যান যে ধরনের লেখাগুলো লিখতেন সেগুলো খুবই রিলিজিয়াস ইনফ্লুয়েন্স ছিল সেগুলোর মধ্যে। অ্যান্ড আমরা অফকোর্স জানি যে মিল্টনের কিছু ওয়ার্কসেও কিন্তু আমরা দেখতে পাই যে সে মিল্টনের যদি আমরা প্যারাডাইস লস্ট নিয়ে কথা বলি তাহলে সে কিন্তু অনেক ধরনের মানে জেনেসিস নিয়ে কথা বলে, সে ক্রিয়েশন অফ ম্যান নিয়ে কথা বলে, ফল অফ ম্যান নিয়ে কথা বলে, সিন, ইভিল, গুড, এগুলো নিয়েও কথা বলে। সো এই যে ইনফ্লুয়েন্সগুলো আমরা মিল্টনের লেখার মধ্যে পাই সেগুলো সেম ইনফ্লুয়েন্স কিন্তু ক্যাডম্যানের লেখায়ও পাওয়া যায়।
এই কারণেই কিন্তু ক্যাডম্যানকে এই যে অ্যাংলো স্যাক্সন যুগের মিল্টন নামেও অনেকে বলে। অ্যান্ড আমরা যে হাম অফ ক্যাডম্যানের কথা বলি, হাম অফ ক্যাডম্যান সে লিখে, প্যারাফ্রেজ সে লিখে, তিনি আরো লিখেছেন হলো জেনেসিস, এক্সোডাস, জুডেথ। আমরা বেশি ডিটেলসে তো যাচ্ছি না, কিন্তু জেনেসিস যেই লেখাটা আছে, যে কারণে আমি আপনাদেরকে একটু আগে বললাম যে ওকে ক্যাডম্যানকে আমরা অ্যাকচুয়ালি এই যুগের মিল্টন নামেও চিনি, কারণ কি ওদের যেই থিমগুলো আছে এই যে জেনেসিস নিয়ে, ক্রিয়েশন অফ ম্যান নিয়ে, ফল অফ ম্যান নিয়ে, হেভেন নিয়ে, হেল নিয়ে, গুড ইভিল, খুবই রিলিজিয়াস ইনফ্লুয়েন্স থাকে তার লেখায়। অ্যান্ড এই সেম ইনফ্লুয়েন্সগুলো কিন্তু আমরা মিল্টনের লেখায়ও পাই। এই কারণেই কিন্তু দেখা যায় যে তাকে এই যুগের মিল্টনও বলা হয়। অ্যান্ড প্লাস দ্যাট ওভার আর্চিং থিম, আমরা যে সেক্রেড সং এর কথা বললাম, এই থিমগুলো তার লেখায় খুবই এভার প্রেজেন্ট। সবসময় অনেকগুলো লেখায় কিন্তু তার এই ইনফ্লুয়েন্স, কমন থিমগুলো পাওয়া যায়। এরপর আমরা মুভ অন করবো কিনেওলফে। সো কিনেওলফ ইজ ওয়ান অফ দ্য 12 ওল্ড ইংলিশ পোয়েটস নোন বাই নেম। সো এখন একটা কাহিনী হচ্ছে যে ওল্ড ইংলিশ পিরিয়ডের ম্যাক্সিমাম পোয়েটের নাম, যাদের নাম আমরা জানি, দোজ আর দ্য ওনলি পিপল যাদেরকে আমরা চিহ্নিত করতে পেরেছি। ওই পিরিয়ডে আরো অনেকেই লিখতো, এরকম অনেক লেখা আছে যাদের অথর কে আমরা জানি না, বাট Kinewolf is one of the 12 old English poets যাদের সম্পর্কে আমরা actually জানি, and he is one of the 4 whose work is known to survive today. So আপনারা বুঝতে পারছেন যে ওই পিরিয়ডের যে লেখাগুলো আছে, ওই লেখাগুলো কিন্তু এত readily available না প্রথমত, and সেই পিরিয়ডে অনেক ধরনের লেখকই লিখতো যাদের কথা actually আমরা এখন জানিও না, কারণ এত আগের কথা এগুলা। জুলিয়ানা তার একটি বিখ্যাত কবিতা, এই কবিতাতে সে মূলত খ্রিশ্চানদের এগেনস্টে যে ধরনের অ্যাট্রসিটি হতো একটা টাইম পিরিয়ডে, ওই অ্যাট্রসিটিগুলোর কথা এই কবিতাতে তিনি তুলে ধরেছেন। আপনারা বিস্তারিত জানতে চাইলে অবশ্যই কবিতাটা পড়ে দেখতে পারেন, কিন্তু ইটস ভেরি ফেমাস বিকজ সেখানে অনেক ধরনের অ্যাট্রসিটি, টর্চার যেগুলো খ্রিশ্চানদের উপর করা হতো সেগুলো খুব সুন্দর করে সেই কবিতাতে সে তুলে ধরেছে। কেউ কেউ এটাও বিশ্বাস করে যে লিন্ডেসফার্নে এই যেই একটা স্থানে তিনি অ্যাকচুয়ালি বিশপও ছিলেন। সো ইটস নট এক্স্যাক্টলি সামথিং যেটা এখন পর্যন্ত ফুল ফ্লেজেড এভিডেন্স পাওয়া গিয়েছে বা ফুল ফ্লেজেড তথ্য পাওয়া যায়নি এখনো এটা প্রমাণ করার জন্য, বাট অনেকেই মনে করতেন যে এই জায়গায় তিনি একজন বিশপ হিসেবে কাজ করতেন। এরপরে আমরা মুভ অন করবো হলো আমাদের আমরা যেই লেখকের কথা বলেছিলাম, হি হ্যাজ রিটেন, এখানে হচ্ছে সেন্ট ভেনারেবল বিড নামে তিনি পরিচিত, দ্য এক্লেসিয়াস্টিক্যাল হিস্ট্রি অফ দ্য ইংলিশ পিপল। এটা একটা খুবই খুবই বিখ্যাত রিলিজিয়াস হিস্ট্রি, ইংরেজদের খুবই বিখ্যাত রিলিজিয়াস হিস্ট্রির উপর বেস করা একটা লেখা। অ্যান্ড এখানে কিন্তু আপনারা দেখবেন যে আপনারা যদি এটা পড়ে থাকেন, ইটস আ ভেরি বিগ বুক বেসিক্যালি। সো এই বইটার মধ্যে কিন্তু অনেক ধরনের মানে এই যে ইংলিশদের যে রিলিজিয়াস হিস্ট্রিটা আছে, এটা একটা মানে কালেকশনের মতো বলা যায়, কারণ পুরো ক্রনোলজিক্যাল ওয়েতে তিনি সব ধরনের মানে কোন কোন ফেজের মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি ইংরেজদের ধর্মীয় ফেজগুলো যে গিয়েছে সেই ফেজগুলো সম্পর্কে খুব ক্রনোলজিক্যাল একটা আলোচনা। ইটস আ ভেরি বিগ বুক, সো আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন এটা। আর এই কারণেই তাকে কিন্তু ডক্টর অফ দ্য চার্চ উপাধিও দেওয়া হয়েছিল, বিকজ অফ হাউ, অ্যাগেন যেটা আমি বললাম যে এই বইটাতে সে যেভাবে যত ডিটেলসে অ্যাকচুয়ালি ইংলিশদের রিলিজিয়াস হিস্ট্রিটা তুলে ধরেছেন, ওরকম ওই টাইমে এরকম একটা রিলিজিয়াস হিস্ট্রির বই আর এক্সিস্টেন্সে ছিল না, যে কারণে তাকে ডক্টর অফ দ্য চার্চ উপাধিও দেওয়া হয়। ওকে, এরপরে আমরা মুভ অন করছি হচ্ছে কিং অ্যালফ্রেড দ্য গ্রেট। কিং অ্যালফ্রেড দ্য গ্রেট was often also known as the father of English prose. আমরা এটা একদম ক্লাসের শুরুতে বলেছি, কারণ তিনি নিজে তো একজন খুবই বিখ্যাত প্রোজ রাইটার ছিলেনই। তার রেইনে যেটা হয়েছিল, বা সে যখন রুলার হিসেবে ছিলেন ইংলিশ ওয়ার্ল্ডে, তখন কিন্তু দেখা গিয়েছিল যে তিনি অন্যান্য যে প্রোজ রাইটাররা আছে তাদেরকেও অনেক বেশি দেখা যেত যে সাপোর্ট করতেন অনেক ধরনের, মানে তিনি নিজেই কিন্তু যেই প্রোজ রাইটিং এর যে প্রথাটা চলে এসেছে ইংলিশ হিস্ট্রিতে, সেই প্রোজ রাইটিং এর প্রথাটা কিন্তু তিনিই শুরু করেন, আর তিনি অনেক বেশি প্রোজ রাইটারদেরকে সাপোর্টও করতেন। সো দেখা যেত যে তিনি ইংলিশ he reigned over the English from 871 to 901 AD, and he rearranged education and supervised the compilation of the Anglo-Saxon Chronicle. অ্যাংলো স্যাক্সন ক্রনিকল একটা
খুবই বিখ্যাত ইংলিশ প্রোজ, পিস অফ প্রোজ, অ্যান্ড এই জিনিসটাকে তিনি লেখেন, তিনি এটাকে সুপারভাইজও করেন। এটা হচ্ছে বেসিক্যালি অনেকগুলো বিভিন্ন ধরনের লেখাকে কম্পাইল করে বানানো, অ্যান্ড এই লেখাগুলোকে তিনি কম্পাইল করেন। তিনি অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই যে আমরা বলি যে রিঅ্যারেঞ্জড এডুকেশন, কারণ দেখা যাচ্ছে যে তখনও কিন্তু ইংলিশ প্রোজ লেখার খুব একটা বেশি প্র্যাকটিস ছিল না, বাট হি ওয়াজ দ্য ওয়ান হু কাইন্ড অফ ব্রট ইট ইনটু অ্যাকশন। তিনি এটাকে স্পটলাইটে আনেন এবং তিনি অনেক ধরনের প্রোজ লিখেনও, তার টাইমে অনেক ধরনের প্রোজও লিখেন। এই যে অ্যাংলো স্যাক্সন ক্রনিকল যেটা আছে, এই যুগেই মোটামুটি আমরা যেই অ্যাংলো স্যাক্সন ফেজের কথা বলছি ইংলিশে, এই যুগেই সেটা লেখা হয় এবং সেই কারণে এটাকে অ্যাংলো স্যাক্সন ক্রনিকল নামেও আমরা চিনি। এরপরে এই যে আমরা যে অ্যাংলো স্যাক্সন ক্রনিকলের কথা বললাম, এটিকে কিন্তু ফার্স্ট মনিউমেন্ট ইন ইংলিশ প্রোজ বলা হয়ে থাকে, কারণ আমি আপনাদেরকে বললাম যে যেই টাইমটাতে কিং অ্যালফ্রেড লেখা শুরু করেন ওই টাইমটাতে কিন্তু ইংলিশ প্রোজ এর আগের টাইমে ছিল না। হি ওয়াজ দ্য ওয়ান হু ইন্ট্রোডিউসড ইংলিশ প্রোজ। সো এই কারণেই দেখা যাচ্ছে যে এই লেখাটিকেও আমরা ফার্স্ট মনিউমেন্ট ইন ইংলিশ প্রোজ বা ইংরেজি গদ্যের আদি নিদর্শন হিসেবেও পরিচিত এই জিনিসটা। এই কারণেই তাকে ফাউন্ডার অফ ইংলিশ প্রোজও বলা হয়, ফাদার অফ ইংলিশ প্রোজও অনেক সময় তাকে বলা হয়, কারণ সেই কিন্তু এই যে প্রোজ রাইটিং এর যে প্রথাটা আছে তিনি কিন্তু এটাকে শুরু করেন। ইন্টারেস্টিংলি বাংলা গদ্যের জনক কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সো এখানে কম্প্যারিজনটা আপনাদের যদি একটা মনে থাকে তাহলে হয়তো আপনারা আরেকটাও মনে রাখতে পারবেন। তো ইংলিশেরটা আমরা জানি যে কিং অ্যালফ্রেড দ্য গ্রেট, আর বাংলার ক্ষেত্রে তা হবে হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কনসোলেশন অফ ফিলসফি নামের একটি গ্রন্থ আছে, এই গ্রন্থটাও কিন্তু কিং অ্যালফ্রেড অনুবাদ করেন। সো দ্যাট ইজ অলসো সামথিং যেটা অনেক ফ্রিকুয়েন্টলি প্রশ্নে আসে। সো এটাও আপনারা জেনে রাখতে পারেন যে ফার্স্ট মনিউমেন্ট ইন ইংলিশ প্রোজ, অ্যাংলো স্যাক্সন ক্রনিকল, ফাউন্ডার অফ ইংলিশ প্রোজ, ফাদার অফ ইংলিশ প্রোজ, কনসোলেশন অফ ফিলসফি সবগুলোই কিন্তু কিং অ্যালফ্রেডের সঙ্গে রিলেটেড। King Alfred, interestingly, is also the king of Wessex. Founder of English prose তো আমরা বুঝেছি, তিনি ওয়েসেক্সের রাজা ছিলেন এবং ওয়েসেক্সে আরো অনেক ধরনের যেই প্রোজ রাইটার্স ছিলেন বা বাডিং প্রোজ রাইটার্স ছিলেন তাদের লেখাকেও কিন্তু তিনি অনেক বেশি সাপোর্ট করতেন, অনেক বেশি তাদের লেখাকেও স্পটলাইটে আনার চেষ্টা করতেন। একটা খুবই ফেমাস লিটারারি ওয়ার্ক অফ ওল্ড ইংলিশ হলো বেওলফ। বেওলফ একটা হিরোইক এপিক। এপিক আমরা তখন বলি যখন মনে করেন অনেক 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 লম্বা কিছু পোয়েম থাকে যেগুলো অনেক ডিটেল কিছু স্টোরি বলে, সেরকম লম্বা কিছু পোয়েমস যেগুলো স্টোরি বলে সেগুলোকে কিন্তু অনেক সময় দেখা যায় যে এপিকও বলা হয়। ইটস এ হিরোইক এপিক, কারণ এখানে একজন হিরো থাকে, যে হিরোটা হয় হচ্ছে বেওলফ। বেওলফের পুরো যে ব্যাটলস এন্ড অনেক ধরনের ফাইট করা লাগে ওগুলো অনেক একটা গল্পের মাধ্যমে তারা সেই কবিতাতে তার স্টোরিটা বলে। ইট ওয়াজ রিটেন অ্যানোনিমাসলি। এখন পর্যন্ত কিন্তু বেওলফের লেখককে এটা জানা যায়নি। ইট কনসিস্টস অফ somewhere around 3,200 lines of 2 parts. সো এপিক স্টাইলে লেখা, গল্পের মতো করে লেখা। অ্যান্ড ফার্স্ট পার্ট হলো যে আমাদের যে হিরো আছে বেওলফ তার ফাইট উইথ গ্রেন্ডেল নিয়ে, এবং সেকেন্ড পার্ট হচ্ছে বেওলফের ফাইট উইথ দ্য ড্রাগন নিয়ে। দ্য ফার্স্ট এপিক অফ দিস পিরিয়ড ইজ কল্ড বেওলফ, মানে আমাদের যেই ওল্ড ইংলিশ পিরিয়ড আছে সেখানের প্রথম এপিকটাই হচ্ছে বেওলফ। আমরা যদি বেওলফের গল্পটা অল্প করে জানি তাহলে আমরা একটু বিস্তারিত আলোচনার মাধ্যমে সেটা বুঝতে পারবো। বেওলফকে কিন্তু দ্য আর্লিয়েস্ট এপিক ইন ইংল্যান্ড বলা হয়, কারণ এর আগে কোনো এপিক বা অ্যাটলিস্ট এপিক ফর্মে কোনো কবিতা ওল্ড ইংলিশ পিরিয়ডে এর আগে লেখা হয়নি। 650 সালের দিকে এই কবিতাটা লেখা হয়। ইন্টারেস্টিংলি অলসো বাংলা সাহিত্যের প্রথম এবং সার্থক মহাকাব্য মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বোধ কাব্য, যেটা 1861 সালে লেখা হয়। সো আপনারা এই কম্প্যারিজনগুলো মনে রাখার চেষ্টা করবেন, একটা শেখা হলে হয়তো বা দেখা যাবে যে তার কারণে অন্যটা মনে থাকবে। বেওলফ ইজ অ্যান ওল্ড ইংলিশ এপিক পোয়েম, যেটা আমি আগেই বললাম, কনসিস্টিং অফ 3,182 অ্যালিটারেটিভ লাইনস। সো 3,200 লাইনের মতো এখানে কবিতাটাতে আছে। ডিপেন্ডিং অন ট্রান্সলেশন, অনেক বছর ধরে এটা অনেকভাবেই ট্রান্সলেট করা হয়েছে, এক এক ক্ষেত্রে একটু ভ্যারিয়েশন পাবেন আপনারা লাইনের, বাট এই অ্যারাউন্ড 3,200 লাইনের মতো এই এপিকটাতে আছে। অ্যালিটারেটিভ লাইন্স মানে হলো যে দেখবেন যে অনেক ধরনের অ্যালিটারেশন থাকে। অ্যালিটারেশন নিয়ে কিন্তু আমরা এই সিরিজেই পড়েছি। সিমিলার সাউন্ডিং কনসোনেন্ট সাউন্ডসগুলোকে কিন্তু যখন থাকে বা ইউজ করা হয় তখন আমরা সেগুলোকে অ্যালিটারেশন বলি। অনেক ধরনের
ইম্পর্টেন্ট কিছু এফেক্টের জন্য এটা ব্যবহার করা হয়। সো ওই ক্লাসগুলোতে গেলে কিন্তু আপনারা ওই এফেক্টগুলো সম্পর্কেও জানতে পারবেন। বেউলফের যে স্টোরিটা আছে সেটা পেগান স্ক্যান্ডিনেভিয়াতে সেট করা হয় 6th সেঞ্চুরির দিকে। বেউলফ ছিল হলো হিরো অফ দ্য গিটস, যে রদগারকে হেল্প করার জন্য আসে। রদগার ওয়াজ দ্য কিং অফ দ্য ডেইনস। রদগারের যে মিড হল ছিল, যে হলটাতে মোটামুটি তারা পার্টি করতো, সো সেই মিড হল হিওরট ওয়াজ দ্য প্লেস যেখানে ইট ওয়াজ সেট। সো ওই মিড হলটাকে একটা গ্রেন্ডেল নামের একজন মনস্টার অ্যাটাক করে। সো ফার্স্ট হাফটা কিন্তু এই যে এই গ্রেন্ডেলের সাথে ফাইট, তারপর গ্রেন্ডেলকে বেউলফ যখন হারায় এরপরে বেউলফ গ্রেন্ডেলের মায়ের সঙ্গে ফাইট করে, তাকেও বেউলফ হারায়, অ্যান্ড বেউলফ তারপরে গিটল্যান্ডে ফেরত যায়। He becomes the king of the Geats. 50 years later, which is the second half of the epic, এই 50 years later বেউলফ আসে। বেউলফ ডিফিটস আ ড্রাগন, একটা ড্রাগনের সঙ্গে তার ফাইট করতে হয়। ড্রাগনটাকে ডিফিট করে, বাট সেই ফাইটের মধ্যে সে খুবই খারাপভাবে উন্ডেড হয়, ইনজার্ড হয়, অ্যান্ড সেখানে সে এই ফাইটটার পরে সে ভিক্টোরিয়াস হয়, সে জিতে, কিন্তু সে মারা যায়। After his death, his attendants cremate his body and erect a tower on a headland in his memory. এবং ওই টাওয়ারটা ইরেক্ট করার পরে কিন্তু এই এপিকটা শেষ হয়ে যায়। সো বিওলফ ছাড়াও কিন্তু আরো অনেক ধরনের লেখা বা আরো অনেক ধরনের কবিতা আছে, যেমন দ্য ওয়ান্ডারার, দ্য সিফেয়ারার, দ্য হাজব্যান্ডস মেসেজ, দ্য ওয়াইফস ল্যামেন্ট, দ্য ট্রাভেলার। এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ কবিতাও কিন্তু এই পিরিয়ড থেকে পাওয়া যায়, কিন্তু আনফর্চুনেটলি এগুলো এত আগেরই লেখা, এগুলোর লেখককেও কিন্তু আইডেন্টিফাই করা যায়নি। বেউলফের লেখাও কিন্তু বেউলফ ইজ স্টিল অ্যান অ্যানোনিমাস এপিক, কেউ জানে না যে বেউলফ কে লিখেছে। সেম গোজ ফর ওয়ান্ডারার, সিফেয়ারার, এখানে আরো যা যা কবিতা আছে এগুলো অনেক বিখ্যাত কবিতা এই পিরিয়ডের, কিন্তু এগুলোরও কোনো লেখক বা কোনো কবিকে আইডেন্টিফাই করা যায়নি আজ পর্যন্ত। এখন আমরা মুভ অন করছি মিডল ইংলিশ পিরিয়ডে। সো মিডল ইংলিশ পিরিয়ডের কিছু গুরুত্বপূর্ণ ফেজ সম্পর্কে আমাদের জানতে হবে, যেমন এই পিরিয়ডটা 1066 থেকে 1500 পর্যন্ত থাকে। আমরা এতক্ষণ যেটা শিখলাম যে অ্যাংলো স্যাক্সন যে মানুষজন আসে তারা ইংল্যান্ডে এসে ইংল্যান্ড দখল করে রোমান এম্পায়ারের ফলের পরে। এরপরে ফ্রান্সের নরমান জাতিরা আসে, তারা জার্মান স্যাক্সনদেরকে পরাজিত করে এবং ইংল্যান্ডকে দখল করে নেয়। এই জন্যই কিন্তু 1066 থেকে 1340 সাল পর্যন্ত যে সময়টা আছে তাকে ইংল্যান্ডের নরম্যান পিরিয়ডও বলা হয়ে থাকে। ধর্মীয় শিক্ষা এই পুরো যে সময়টা ছিল, এই পুরো সময় জুড়ে কিন্তু ধর্মীয় শিক্ষা খুবই পপুলারিটির মধ্যে ছিল, খুবই স্প্রেড করছিল। এই অ্যাংলো যেই নরমান যুগটা আছে, আমরা তো স্যাক্সনদেরকে আমরা জানলাম এইমাত্র যে স্যাক্সনদেরকে ড্রাইভ আউট করা হয়। সো এই অ্যাংলো নরমান যেই যুগটা ছিল সেই যুগটাতে বেশ ধরনের রিলিজিয়াস স্টাডিজ স্প্রেড করছিল, এবং এই স্প্রেডটার কারণে ওই টাইমে আমাদের অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং কেমব্রিজ ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়। ইন্টারেস্টিংলি এই টাইমটাতে 1215 সালের 15th জুনে ম্যাগনা কার্টাও পাস করা হয়। ম্যাগনা কার্টা কি ছিল? ম্যাগনা কার্টা লিবার্টেটাম, যেটা হচ্ছে এটার পুরো নাম, আমরা শর্ট করে এটাকে ম্যাগনা কার্টা বলি। ইটস also the medieval Latin for the Great Charter of Freedoms. এটা ছিল একটা চার্টারের মতো, এটা একটা রয়্যাল চার্টার ছিল, যেটা হচ্ছে it was a royal charter of rights agreed to by King John of England at Runnymede near Windsor on 15 June. So আমাদের যে উইন্ডসর ছিল ইউকেতে, উইন্ডসরের রানিমিড এরিয়ার কিং জন অফ ইংল্যান্ড অ্যাট রানিমিড, সে কি করেছে, সে একটা চার্টার সাইন করে। সো এই চার্টারটা ফার্স্ট ড্রাফট করা হয়েছিল আর্চবিশপ অফ ক্যান্টারবারি স্টিফেন ল্যাংটনের মাধ্যমে, সে এটাকে ফার্স্ট ড্রাফট করে। এই ড্রাফটটা বা এই চার্টারটা করা হয় কারণ এই যে আমরা কিং জনের কথা বললাম, কিং জন খুবই আনপপুলার একটা কিং ছিলেন, অ্যান্ড তার যে এই আনপপুলার কিং এর মধ্যে এবং যে অনেকগুলো রিবেল ব্যারন ছিল ওই এলাকায় তখন, তো তাদের মধ্যে যে একটা কাইন্ড অফ একটা দ্বন্দ্বের মতো ছিল, এবং ওই দ্বন্দ্বগুলোকেই সলভ করার জন্য বা রিজলভ করার জন্য এই ম্যাগনা কার্টাটা ইনিশিয়ালি ফর্ম করা হয়। সেটা ড্রাফট করে হচ্ছে আর্চবিশপ অফ ক্যান্টারবারি স্টিফেন ল্যাংটন টু মেক পিস বিটুইন দি আনপপুলার কিং অ্যান্ড আ গ্রুপ অফ রেবেল ব্যারন্স, বিকজ এই
চার্টারটার পারপাস কি ছিল? এই চার্টারটা প্রমিস করছিল যে চার্চের রাইটস প্রোটেক্ট করবে এই চার্টারটার মাধ্যমে, প্রোটেকশন ফর দ্য ব্যারনস ফ্রম ইললিগাল ইমপ্রিজনমেন্ট। তখন ব্যারনদেরকে অনেক ইললিগালি জেলে ভরা হতো, সো সেখান থেকে ব্যারনরা প্রোটেকশন পাবে, চার্চ রাইটস প্রোটেক্টেড হবে, সুইফট জাস্টিস হবে। তারপরে এই যে ধরেন ক্রাউন বা কিং যেই ধরনের ফিউডাল পেমেন্টস স্প্রেড করতো, সেই ফিউডাল পেমেন্টস গুলোর লিমিট করা হবে বা রিস্ট্রিক্ট করা হবে। সো এটা একটা 25টি ব্যারন ছিলেন যাদের মাধ্যমে, যাদের একটা কাউন্সিলের মাধ্যমে এই ম্যাগনা কার্টার যে এগ্রিমেন্টগুলো ছিল সেই এগ্রিমেন্টগুলো ইমপ্লিমেন্ট করার কথা ছিল। সো দ্যাট ওয়াজ দ্য ওভারঅল আইডিয়া অফ ম্যাগনা কার্টা। বাট আনফর্চুনেটলি যেই দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বগুলো রিজলভ করার জন্য ম্যাগনা কার্টা ফর্ম করা হয়, নিদার সাইড স্টুড বিহাইন্ড দেয়ার কমিটমেন্টস, কোনোটাই তারা রাখতে পারেনি কমিটমেন্ট তেমন একটা। অ্যান্ড যেই চার্টারটা ছিল সেটা পোপ ইনোসেন্ট দ্য থার্ড অ্যাকচুয়ালি অ্যানাল করে দেন। অ্যান্ড এরপরেই আমাদের ফার্স্ট ব্যারনস ওয়ারটা হয় আফটার দি অ্যানালমেন্ট। ইন্টারেস্টিংলি অলসো এই 1215 সালেই কিন্তু ইংলিশ পার্লামেন্টও এস্টাবলিশ করা হয়। এই যুগে বেশ কিছু ইংরেজ সাহিত্যিক ছিলেন যারা খুবই পপুলার ছিলেন, অ্যান্ড কিছু ইটালিয়ান কবি আছে যেমন দান্তে, পেট্রার্ক, বোকাচিও, ওরা খুবই পপুলার ছিলেন মিডল ইংলিশ পিরিয়ডে। রজার বেকন, যিনি অ্যাক্টিভ ছিলেন 1220 to 1292 পর্যন্ত, ওয়াজ আ ফেমাস লিটারারি পার্সন অফ দ্য মিডল এজ অ্যাজ ওয়েল। তার একটি বিখ্যাত গ্রন্থের নাম ছিল হলো অপাস মাজুস, এটা আপনারা গুগল করে দেখতে পারেন, বিস্তারিত তথ্য সেখানে পাবেন। রজার বেকনকে কিন্তু আধুনিক বিজ্ঞানের জনকও বলা হয়। এই যুগে এই যে আমরা যে মিডল ইংলিশ পিরিয়ডটা আছে, এই যুগেই কিন্তু মিরাকল প্লে, মিস্ট্রি প্লে, ইন্টারলিউড প্লে, এই ধরনের টাইপস অফ ডিফারেন্ট ইংলিশ ড্রামাও এই পিরিয়ডটার মধ্যে শুরু হয়ে যায়। আপনারা মিরাকল প্লে দেখতে পারেন। মিরাকল প্লের কিছু ফিচার্স আছে আর কি। মিরাকল প্লের কিছু ফিচার্স থাকে, মিস্ট্রি প্লের কিছু ফিচার্স থাকে। মিরাকল প্লেতে যেমন দেখা যায় যে খুবই আশ্চর্যজনক কিছু মিরাকলস এর মাধ্যমে অনেক জিনিসপত্র তারা এক্সপ্লেইন করার চেষ্টা করে একটা প্লেতে। মিস্ট্রি প্লেজ লাইক অ্যাজ দ্য নেম সাজেস্টস, যে অনেক ধরনের মিস্ট্রি থাকে, অনেক ধরনের এমন কিছু ঘটনা থাকে যেগুলো হয়তো বা পুরোপুরি এক্সপ্লেইন করা হয় না, আমাদের পুরো প্লেটা পড়তে হয় টু ফাইন্ড আউট হোয়াটস রিয়েলি হ্যাপেনিং। অনেক ধরনের কনফিউশন থাকে। সো মিস্ট্রি প্লে, ইন্টারলিউড প্লে, মিরাকল প্লে, এই ধরনের যে প্লেগুলো আছে সেগুলো মূলত ইংলিশ ড্রামার মাধ্যমে এই পিরিয়ডেই অ্যাকচুয়ালি শুরু হয়ে থাকে। আচ্ছা, সো আমরা অনেক ইটালিয়ান কবির কথা বললাম। সো একদম প্রথম ইম্পর্টেন্ট ফিগার অফ দ্য মিডল ইংলিশ পিরিয়ড হচ্ছে আমাদের দান্তে অ্যালিগিয়েরি। দান্তে 1265 থেকে 1321 পর্যন্ত ছিলেন, অ্যান্ড তার জন্মস্থান ছিল ইটালির ফ্লোরেন্সে। হি ওয়াজ অলসো নোন অ্যাজ দ্য ফাদার অফ ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ, বিকজ তার যেই লেখা কবিতাগুলো আছে সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই পিরিয়ডের জন্য। ইট কাইন্ড অফ ব্রট Italian literature in front of the world. He was also known as the supreme poet of Italy. So Danteর কথা বললে অ্যাকচুয়ালি একটা জিনিসের কথা না বললেই নয়। His famous epic, the Divine Comedy. It was also originally called the Divine Commedia অথবা the Commedia. It is divided into 3 parts. মানে এই যে পুরো এপিকটা সে লিখেছেন সেটা 3টি ভাগে ভাগ করা ছিল, ইনফার্নো, পার্গেটোরিও অ্যান্ড প্যারাডাইসো। সো এই যে আমি বেশি ডিটেলসে আমি অফকোর্স যাবো না, ইটস আ বিগ এপিক, বাট এই এপিকে যেটা হয় সেটা হচ্ছে দান্তে নামের একজন ক্যারেক্টার থাকে, দান্তেজ ইনফার্নো। সো আমরা এটা নিয়েও অনেক কথাবার্তা হয় আর কি। সো একটা ক্যারেক্টার থাকে দান্তে, তার জার্নি থ্রু হেল, পার্গেটরি অ্যান্ড প্যারাডাইস। সো একজন ব্যক্তি, মানে ওই টাইমে আমরা জানি যে রিলিজিয়াস অনেক ধরনের বিলিভস বা রিলিজিয়াস লিটারেচার অনেক প্রলিফিক ছিল, অনেক স্প্রেড করছিল তখন। সো ওই টাইমটাতেই সে এই লেখাটা লিখে, যেখানে আমরা দেখতে পাই যে সে দান্তে নামের একজন ব্যক্তির ইনফার্নোর মধ্যে দিয়ে বা হেলের মধ্যে দিয়ে, ইনফার্নো মিনস হেল, সো হেলের মধ্যে দিয়ে তার জার্নি, পার্গেটরির মধ্যে দিয়ে তার জার্নি, অ্যান্ড এই জার্নিগুলোর পরে ইভেন্চুয়ালি সে প্যারাডাইসে যায়। সেই জার্নিটা নিয়ে এই এপিকটার মধ্যে কথা বলা হয়। দান্তে, তারপরে পেট্রার্ক, তারপরে বোকাচিও, এই 3জন বিখ্যাত ইটালিয়ান কবিকে কিন্তু একসঙ্গে দ্য 3 ক্রাউন্স অথবা দ্য 3 ফাউন্টেন্স বলা হয়। অ্যাগেন, কারণ মূলত কিন্তু ইটালিয়ান লিটারেচারকে সবার চোখের সামনে আনা বা স্পটলাইটে আনার পেছনে তাদের কাজের অনেক বড় একটি ভূমিকা ছিল, এবং আমরা ইটালিয়ান লিটারেচার সম্পর্কে আরো অনেক বেশি জানতে পারি বিকজ অফ দেয়ার ওয়ার্ক। এই কারণেই কিন্তু ওদেরকে খুবই পপুলারলি দ্য 3 ক্রাউন্স অথবা দ্য 3 ফাউন্টেন্স হিসেবেও বলা হয়ে থাকতো। এরপরে আমরা খুব ফাস্ট
এই পিরিয়ডের আরো কিছু লেখক সম্পর্কে জেনে নিই। স্যার জন ম্যান্ডেভিল খুবই বিখ্যাত ছিলেন ফর রাইটিং আ বুক কল দ্য ট্রাভেলস অফ স্যার জন ম্যান্ডেভিল, যেটা এই মিডল ইংলিশ পিরিয়ডটাতে খুবই বিখ্যাত ছিল। এরপরে জন ওয়াইক্লিফও খুবই বিখ্যাত একজন লেখক ছিলেন এই পিরিয়ডে। হি ওয়াজ ক্যারেক্টারাইজড অ্যাজ দ্য মর্নিং স্টার অফ রিফরমেশন বিকজ তিনি রিফরমেশন নিয়ে অনেক বেশি লেখালেখি করতেন। হি ওয়াজ অলসো কল দ্য ইভিনিং স্টার অফ স্কলাস্টিসিজম। তিনি রিফরমেশন অফ ইংলিশ চার্চ নিয়ে অনেক কাজ করতেন অ্যান্ড একটা গ্রুপ অফ ট্রান্সলেটার্সকেও তিনি অর্গানাইজ করেছিলেন যারা হোলি বাইবেলকে ইংলিশে ট্রান্সলেট করেছেন। সো ইউ ক্যান সি যে কেন তাকে এরকম মানে ইভিনিং স্টার অফ স্কলাস্টিসিজম বা রিফরমেশন অফ ইংলিশ চার্চের সাথে অনেক বেশি অ্যাসোসিয়েট করা হয়। জন ওয়াইক্লিফ আরও হি ওয়াজ অলসো very famous English scholastic philosopher. তিনি ফিলসফার ছিলেন, থিওলজিয়ান ছিলেন, হি ওয়াজ আ বিবলিক্যাল ট্রান্সলেটর। আমরা একটু আগে পড়লাম যে তিনি বাইবেলকে ইংলিশে লেখার জন্য কিছু ট্রান্সলেটার্সকেও অর্গানাইজ করেছিলেন। হি ওয়াজ আ রিফর্মার, হি ওয়াজ অলসো আ প্রফেসর অ্যাট অক্সফোর্ড। তিনি একজন ইনফ্লুয়েন্সিয়াল ডিসিডেন্ট ছিলেন, মানে সেই পিরিয়ডে যেই ধরনের বিলিফসগুলো ছিল বা যেই ধরনের আইডিয়ালসগুলো ছিল সেগুলো অনেক কিছুর প্রতি তিনি তার ওপিনিয়ন খুবই ডিসিডেন্ট ছিল, মানে ভিন্ন মত ছিল তার। সো এই কারণে দেখবেন যে তাকে একজন ইনফ্লুয়েন্সিয়াল ডিসিডেন্টও বলা হয় উইদিন দ্য রোমান ক্যাথলিক প্রিস্টহুড ডিউরিং দ্য 14th সেঞ্চুরি। জন ওয়াইক্লিফের যে অনুসারীরা ছিলেন তাদেরকে লোলার্ডস নামে আমরা চিনি বা তারা লোলার্ডস নামে পরিচিত ছিলেন, যারা পরবর্তীতে পোপ বিরোধী আন্দোলন তথা প্রোটেস্ট্যান্ট রিফরমেশনের জন্য সমাদৃত। সো এই তথ্যগুলো খুবই স্পেসিফিক তথ্য, আমরা বেশি বিস্তারিত গেলে অফকোর্স আমাদের ক্লাসটা বেশি লম্বা হয়ে যাবে। সো এই স্পেসিফিক যে ডিটেলগুলো আছে এগুলো আপনারা মনে রাখতে পারলে আপনাদের এক্সামে কিন্তু আরো অনেক বেশি সুবিধা হবে। উইলিয়াম ল্যাগল্যান্ড ওয়াজ অ্যানাদার ফেমাস রাইটার অফ দিস পিরিয়ড। তার বিখ্যাত একটি কাব্যগ্রন্থ ছিল ভিশনস অফ পিয়ার্স প্লাউম্যান, অর ইন শর্ট এটাকে ভিশনস অফ পিয়ার্সও বলা হয়ে থাকে। দিস পোয়েম ওয়াজ অলসো আ সোশ্যাল স্যাটায়ার। সোশ্যাল স্যাটায়ার মানে কি, যে যেই ওই পিরিয়ডে যেই ধরনের সোশ্যাল প্র্যাকটিসেস ছিল, সোশ্যাল বিলিফস ছিল, ওই পিরিয়ডগুলো ওই জিনিসগুলোকে আইডিয়াগুলোকে পচায় বা স্যাটায়ার করে তিনি পোয়েম লিখতেন। এই কারণে হিজ পোয়েমস ওয়ার অলসো, এই যেই পোয়েমটা ছিল এই পোয়েমটা একটা সোশ্যাল স্যাটায়ার ছিল এবং তিনি কিন্তু সোশ্যাল স্যাটায়ার নিয়েও অনেক বেশি লেখালেখি করতেন। এরপরে আসে জেফ্রি চসার। জেফ্রি চসার কিন্তু অনেক বিখ্যাত একজন রাইটার 14th সেঞ্চুরির। তাকে রিপ্রেজেন্টেটিভ কবি হিসেবেও অনেকে আমরা চিনি, রিপ্রেজেন্টেটিভ কবিও তাকে বলা হয়। তিনি কূটনৈতিক, দার্শনিক, আমলা, রাজ উপদেষ্টা ও রাষ্ট্রদূত ছিলেন। সেখানে খেয়াল করে দেখবেন অনেকেই কিন্তু একজন যে জাস্ট কবি হতে হয় দ্যাট ওয়াজ নট নেসেসারি। সো ওরা আরো অনেক ধরনের, বিকজ ওরা এত ডাইভার্স টপিক নিয়ে লেখালেখি করতেন, কথাবার্তা বলতেন বা কাজ করতেন, তারা একই সাথে কিন্তু অনেকগুলো রোলই ফুলফিল করতে পারতেন। অ্যাকচুয়ালি তার কাজ এত বেশি গুরুত্বপূর্ণ ছিল, এত বেশি ইম্পর্টেন্ট ছিল এই ফেজে, যে ওনার নামের উপর কিন্তুই এজ অফ চসার নামটাও নামকরণ করা হয়। 1340 থেকে 1400 যে পিরিয়ডটা থাকে এটাকে আমরা এজ অফ চসার হিসেবে চিনি। তাকে অনেকে মর্নিং স্টার অফ রেনেসাঁ হিসেবে বলে থাকেন, কারণ রেনেসাঁ পিরিয়ডের অনেক যে আইডিয়ালসগুলো ছিল, নতুনত্ব, রিবার্থ, রিনিউয়াল, এগুলো সবকিছুই ওনার লেখাতে অনেক সিম্বলিক্যালি পাওয়া যেত। তাছাড়া জেফ্রি চসার বিকজ হি ওয়াজ অফ কোর্স এত ইম্পর্টেন্ট একজন ব্যক্তি ছিলেন, তিনি তাকে অনেকগুলো উপাধি দেওয়া হয়, যার মধ্যে দ্য ফার্স্ট গ্রেট মডার্নিস্ট ছিল, ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ছিল, ফাদার অফ ইংলিশ লিটারেচার ছিল, ফার্স্ট হিউমারিস্ট ইন ইংলিশ লিটারেচার, ফাদার অফ ইংলিশ মডার্ন পোয়েট্রি, দ্য ফার্স্ট ইংলিশ স্টোরি টেলার। সো চসারের লেখাগুলো যখন আপনারা পড়বেন আপনারা কিন্তু মডার্নিজম, তারপরে এই যে ধরনের মানে মডার্ন পোয়েট্রি, মডার্ন লেখা, তারপর একটা স্টোরি টেলিং যে অ্যাসপেক্টটা আছে, এগুলো সবই কিন্তু তার লেখায় আপনারা খুঁজে পাবেন। ওর কিছু ফেমাস পোয়েমস এর নাম এখানে দেওয়া আছে: হাউস অফ ফেম, ট্রয়লাস অ্যান্ড ক্রিসেড, দ্য পার্লামেন্ট অফ ফাউলস, দ্য বুক অফ দ্য ডাচেস। সময় পেলে অবশ্যই এগুলো পড়ে দেখবেন। আমার হাতে আরো সময় থাকলে আমি অবশ্যই এগুলোর আরো ব্রিফ আপনাদেরকে আইডিয়া দিতাম যে কোন পোয়েমটা কি নিয়ে, কিন্তু আমাদের ক্লাসটা অলরেডি প্রায় 40 মিনিটের কাছাকাছি চলে গিয়েছে। সময় পেলে অবশ্যই পোয়েমগুলোর একটা সামারি পড়ে দেখতে পারেন গুগল থেকে। পোয়েমগুলো খুবই ইন্টারেস্টিং, অ্যান্ড এই যে স্টোরি টেলিং বা এই যে মডার্নাইজড একটা অ্যাসপেক্টের কথা আমরা একটু আগে বললাম, এগুলো সবকিছু ট্রেসেস কিন্তু এই কবিতাগুলোতে পাওয়া যায়। জন লিডগেট, হি ইজ অলসো আ ফেমাস রাইটার অফ দিস এজ। ট্রয় বুক, সিজ অফ থিবস নিয়ে তিনি লিখেছেন। উইলিয়াম ডানবারো খুবই ফেমাস ছিলেন এই ফেজে, দ্য ডান্স অফ দ্য 7 ডেডলি সিনস তিনি লিখেছিলেন। অ্যান্ড
উইথ দ্যাট আমাদের ক্লাসটাও শেষ হয়ে গেল অ্যান্ড আমরা অনেকগুলো রাইটার সম্পর্কে অনেকগুলো পোয়েটস সম্পর্কে পুরো ক্লাসটাতে পড়েছি। সবগুলোতে হয়তো আমরা ইকুয়ালি ডিটেলস যেতে পারিনি, যেগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ ছিল এই ফেজে সেগুলোর ডিটেলসে গিয়েছি। অন্য একটা ভবিষ্যৎ ক্লাসে হয়তো আমরা আরও বিস্তারিত ডিটেলসে আলোচনা করবো এই কবিতাগুলো নিয়ে বা প্রোজগুলো নিয়ে, যেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করতে পারিনি। সো আজকে আমরা ওল্ড অ্যান্ড মিডল ইংলিশ সম্পর্কে বা এই ফেজটা সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। এর পরবর্তী ক্লাসগুলোতে আমরা যে আরও অনেকগুলো ফেজ সম্পর্কে একদম ক্লাসের শুরুতে পড়েছি সেই ফেজগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা হবে। আগামী ক্লাসে দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।